আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে 2022 ব্যাচ চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল বিষয় পৌরনীতি ও সুশাসন পত্র প্রথম পত্র বিষয় কোড 269। শিরোনামে তোমরা লিখে দিবে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। এটি হচ্ছে তোমাদের শিরোনাম। তো প্রশ্নটি এসেছিল এইভাবে যে অ্যাসাইনমেন্ট আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক কিভাবে মূল্যবোধ ও নৈতিকতার প্রভাবিত করে তা বিশ্লেষণ করো। তো এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট অলরেডি তোমরা এগুলো সম্পর্কে জানো এবং প্রশ্ন পড়েছো। এবং চলো এবার খাতায় আমরা কিভাবে লিখবো সেটা দেখি। খাতার প্রথমে তো আমাদের চারদিকে বর্ডার দিয়ে দিতে হবে, চারদিকে চারটি। তো আমরা এটা পড়ার শেষে আমরা দেখে নিব কিভাবে চারদিকে বর্ডার দেওয়া আছে এবং কিভাবে সেগুলি স্টেপ বাই স্টেপ লেখা আছে। তো উত্তরে চলে যাই সরাসরি। প্রথমত খাতার উপরে তোমাদের লিখে নিতে হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এটা দেওয়াটা বাধ্যতামূলক নয়, তবে দেওয়াটা সৌন্দর্য বৃদ্ধি পায় খাতার। আর খাতার যত সৌন্দর্য বৃদ্ধি পাবে ততই হচ্ছে মার্ক, কারণ এগুলো সবাই দেখেই লেখে। তাই তোমার খাতাকে আকর্ষণীয় করার জন্য যা যা দরকার এইখানে এই অ্যাসাইনমেন্টে সবগুলি করা আছে। অ্যাসাইনমেন্টের শিরোনাম মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। পৌরনীতি হলো, প্রথমে শুরু করবে, পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ওই সময় ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠত নগর রাষ্ট্র। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো। শুধুমাত্র পুরুষ শ্রেণী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত বিধায় কেবলমাত্র তাদেরকে নাগরিক বলা হতো। দাস, মহিলা ও বিদেশিদের এ সুযোগ ছিল না। নাগরিকের আচরণ, দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনাই হলো পৌরনীতির বিষয়বস্তু। রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে বলা হয় নাগরিকতা, আর রাষ্ট্রের সাথে জড়িত সবই পৌরনীতির বিষয়বস্তু। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট এর মতে পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। বর্তমানে একদিকে নাগরিকের ধারণার পরিবর্তন ঘটেছে, অন্যদিকে নগর রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে আমরা লিখব মূল্যবোধের ধারণা। এভাবে একটা স্টেপ দিয়ে দিবে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। মূল্যবোধের ধারণার মধ্যে বলা হচ্ছে মূল্যবোধ হচ্ছে সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান। শাব্দিক অর্থে ভ্যালুজ বা মূল্যবোধ অর্থ তুলনামূলক অর্থ, মূল্য বা দাম বা অন্তর্নিহিত গুণাবলী। মূল্যবোধ হলো মানুষের সমাজ স্বীকৃতি এমন কার্যাবলী বা আচরণ যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়। এটি স্থায়ী কোনো বিষয় নয়, স্থান এবং সময়ে ভেদে মূল্যবোধ পরিবর্তিত হয়, অর্থাৎ মূল্যবোধ হলো আপেক্ষিক। যেমন আমাদের দেশের প্রচলিত মূল্যবোধ অনুযায়ী ধূমপান করা, বিশেষত বড়দের সামনে ধূমপান একটি অন্যায় কাজ, কিন্তু অনেক দেশে এটি একটি সাধারণ ব্যাপার। সুতরাং বলা যায় মূল্যবোধ হলো ভালো বা মন্দ সম্পর্কে সামাজিক ধারণা, কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিশ্লেষণমূলক রায়, সমাজের মানুষের সাধারণ আচরণ যাতে আবেগ বিদ্যমান। মূল্যবোধের শ্রেণী বিভাগ সাধারণত পেশাগত দিক থেকে মূল্যবোধ 8 শ্রেণীতে ভাগ করা যায়, যথা প্রত্যেকটা ভাগের আমরা বিশ্লেষণ সহ এখানে দিয়ে দিব অবশ্যই। অর্থনীতি মূল্যবোধ মানুষের দৈনন্দিন জীবনে অর্থনৈতিক কার্যাবলী সম্পন্ন করতে যে মূল্যবোধ মানুষ চর্চা করে তা হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধ। এইটুক দিলেই হবে। এক্সট্রা যে অর্থ লেনদেন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, শিল্প উৎপাদন ইত্যাদির ক্ষেত্রে সাথে মূল্যবোধ জড়িত, এইটুক না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। খালি মূল পয়েন্টগুলোর একটু ডিসক্রাইব করে দিবা, হয়ে গেল। সামাজিক মূল্যবোধ সাধারণ অর্থে সামাজিক মূল্যবোধ হলো সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ। ব্যাপক অর্থে সামাজিক মূল্যবোধ হলো সমাজে মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণ বিভিন্ন নীতিমালা, বিশ্বাস, দর্শন এবং চিন্তা ভাবনার মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও প্রচলিত উপাদানগুলোর সমষ্টি। এরপর আছে আমাদের রাজনৈতিক মূল্যবোধ। গণতন্ত্রের কিংবা অন্য যে কোনো শাসনতন্ত্রের ব্যবস্থায় নাগরিকদের রাজনৈতিক অধিকার ও কর্তব্য পালনের ক্ষেত্রে রাজনৈতিক মূল্যবোধের প্রয়োগ দেখা যায়। সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের কারো দ্বারা প্রভাবিত না হওয়া রাজনৈতিক মূল্যবোধের উদ্দেশ্য। আধ্যাত্মিক মূল্যবোধ মানুষের আত্মিক শক্তি অনেক বড় শক্তি, আর আত্মিক শক্তি যদি উপযুক্ত মূল্যবোধ দ্বারা বিকশিত হয় তবে তাকে এসব ক্ষেত্রে সৎ ও দৃঢ় চরিত্রের পরিচয় দিতে সহায়তা করে। আত্মিক বা আধ্যাত্মিক মূল্যবোধ বলতে এটিকে বোঝানো হয়ে থাকে। আধুনিক মূল্যবোধ সতত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সময় নতুন মূল্যবোধ ও সংস্কৃতির সম্মুখীন হতে হয়। নিজস্ব মূল্যবোধকে ধারণ করে আধুনিকতার সমন্বয়ে গঠিত এরূপ মূল্যবোধকে বলা হয় আধুনিক মূল্যবোধ। নান্দনিক মূল্যবোধ মানুষের মনের সুকোমল বৃত্তগুলো প্রকাশ করার ক্ষেত্রে তার মূল্যবোধ যথেষ্ট ভূমিকা রাখে। যেমন কারো চিত্রাঙ্কনে হাত যশ থাকতে পারে, এক্ষেত্রে সে কোনো ধরনের চিত্র আঁকবে তা নির্ভর করে তার নান্দনিক মূল্যবোধের ওপরে। ধর্মীয় মূল্যবোধ
ধর্ম মানুষের মূল্যবোধ গঠনের এক বড় নিয়ামক। ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে এবং ধর্মীয় শিক্ষা দ্বারা মানুষের মূল্যবোধ জন্মায়। তাই মূলত ধর্মীয় মূল্যবোধ সমাজে মানুষের নিয়ন্ত্রণের জন্য ধর্মীয় মূল্যবোধের ন্যায় শক্তিশালী উপাদান আর কোনোটি নেই। বস্তুগত মূল্যবোধ, মানুষের চরিত্রে যে উপাদানটি বস্তুগত নিরপেক্ষতা থেকে জন্ম নেয় তাই হচ্ছে বস্তুগত মূল্যবোধ। নৈতিকতা ধারণা, এবার আমরা দেখব নৈতিকতা ধারণাটা কি। সাধারণত অর্থে নৈতিকতা হলো নীতিমূলক, নীতি সম্বন্ধনীয়। নৈতিকতা মূলত একটি সামাজিক ব্যাপার। যে সমাজের বাইরে বাস করে তার কোনো নৈতিকতার প্রয়োজন নেই। তাই নৈতিকতাকে বুঝতে হলে এর সামাজিক প্রেক্ষিতটিকে আগে বুঝতে হবে। সমাজ মানুষের আচার আচরণ সম্পর্কে তার অনুমোদন কিংবা অনুমোদনকে সাধারণ, ভালো মন্দ, উচিত অনুচিত, সঠিক বৈঠিক, সৎ অসৎ, মূল্যবান মূল্যহীন প্রভৃতি শব্দ ব্যবহার করে প্রকাশ করে থাকে। এসব শব্দগুলি এবং তাদের সংযোগে গঠিত বাক্য বা অবধারণের মাধ্যমে মানুষের চিন্তা চেতনার প্রকাশ ঘটে। তাকে এক কথায় বলা হয় মূল্যবোধ। আর মানুষের এই মূল্যবোধের আরেক নাম হচ্ছে নৈতিকতা। নৈতিকতা বলতে আমরা এমন এক আদর্শকে বুঝি যা নৈতিক অর্থে ভালো বা ন্যায়কে বোঝায়। নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র হলো সমাজ। নৈতিকতা মূলত ব্যক্তি মানুষের নিজস্ব সিদ্ধান্ত ও পছন্দ থেকে উদ্ভূত। নৈতিকতা অভ্যাস ও চর্চার ব্যাপার এবং এ নৈতিকতা গঠনে ব্যক্তির নিজস্ব ভূমিকা রয়েছে। নৈতিকতা বিষয়ক সমাজের চিন্তা চেতনা যেসব অবধারণের মাধ্যমে প্রকাশ পায় তাদেরকে আমরা এক কথায় নৈতিক অবধারণ বা নীতিবাক্য বলে থাকি। এসব নীতিবাক্য চুরি করা অন্যায়, মিথ্যা বলা ভালো নয় ইত্যাদি আকারে প্রতিনিয়ত ব্যবহার করা হয়। আইনের ধারণা। আইন ফরাসি শব্দ, আইন ইংরেজি প্রতিশব্দ ল, যা মূলত টিউটনিক মূল শব্দ লেক থেকে এসেছে। উৎপত্তি অনুসারে এর অর্থ হলো স্থির, অপরিবর্তনীয় অথবা সর্বক্ষেত্রে সবার জন্য সমভাবে প্রযোজ্য। আইন হলো এমন কতগুলো বিধিবদ্ধ নিয়মাবলী যা কেবল মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন সমাজে বেশিরভাগ লোক কর্তৃক স্বীকৃত, যা সার্বভৌম কোনো কর্তৃপক্ষ থেকে নিঃসৃত এবং ভঙ্গ করলে শাস্তির বিধান আছে। সর্বোপরি বলতে পারি আইন হচ্ছে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম এর সমষ্টি, যার সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। রাষ্ট্রবিজ্ঞানীর জনক অ্যারিস্টটল বলেন, ল ইজ দ্য পেশনলেস রিজন। পক্ষপাতিত্বহীন যুক্তি হলো আইন। জন অস্টিনের মতে ল ইজ দ্য কমেন্ট অব দ্য সভারেইনস। আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ। আইনের উৎস। অধ্যাপক হল্যান্ড আইনের 6টি উৎসের কথা বলেছেন। 1 প্রথা, 2 ধর্ম, 3 বিচারকের রায়, 4 বিজ্ঞানসম্পন্ন আলোচনা বা আইনবিদদের গ্রন্থ, 5 ন্যায়বোধ, 6 আইনসভা। 1 প্রথা। সুদীর্ঘকাল ধরে সমাজে কোনো নিয়ম চলতে থাকলে তাকে প্রথা বলে থাকে। রাষ্ট্র সৃষ্টির পূর্বে সমাজের মানুষ প্রথা মেনে চলত। এমনকি ব্যক্তির সাথে ব্যক্তির কোনো বিবাদ দেখা দিলে প্রথার মাধ্যমে তা মীমাংসা করত। রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর এসব প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদন লাভ করে আইনে পরিণত হয়েছে। ধর্ম। ধর্মকে আইনের প্রাচীন উৎস বলা হয়। মধ্যযুগে ধর্মকে কেন্দ্র করে আইন প্রণীত হতো, কারণ একজন শাসকের হাতে রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতা থাকলে সে ব্যক্তি রাষ্ট্র পরিচালনার ধর্মীয় অনুশাসন প্রয়োগ করে। পরবর্তীতে সেসব ধর্মীয় অনুশাসন আইনে পরিণত হয়। বিচারকের রায়। বিচারকের রায় আইনের অন্যতম একটি উৎস। বিচারকগণ যখন কোনো মামলার বিচার করেন তখন সে মামলার জন্য প্রচলিত আইন যদি অস্পষ্ট থাকে তাহলে বিচারকগণ নিজস্ব বুদ্ধি ও প্রজ্ঞার সাহায্যে রায় দেন। পরবর্তীতে ওইরূপ মামলা একই রূপে রায় দেওয়া হয়, তাই আইনে পরিণত হয়। এরপরে আছে আমাদের সম্পত্ত আলোচনা বা আইনবিদদের গ্রন্থ। আইন সম্পর্কে বিভিন্ন আইনবিদ ও পণ্ডিত ব্যক্তিগণ বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন, যেমন ব্ল্যাকস্টোন এর কমেন্টরিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড, অধ্যাপক ডাইসির ল অফ কনস্টিটিউশন ইত্যাদি। এসব গ্রন্থ আইনের প্রধান উৎস। বিচারকগণ বিচার করতে গিয়ে আইন সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তা মীমাংসার জন্য এসব পুস্তকের বিধান গ্রহণ করে থাকেন এবং পরবর্তীতে তা আইনে পরিণত হয়। ন্যায়বোধ। বিচারকের ন্যায়বোধ আইনের একটি অন্যতম উৎস, অর্থাৎ কোনো মামলায় বিবাদ মীমাংসার জন্য কোনো আইন না থাকলে বিচারকগণ তাদের ন্যায়বোধ দিয়ে তা মীমাংসা করেন, তারপর তা আইনে পরিণত
হয়। আইনসভা বর্তমান যুগে আইনসভাকে আইনের সর্বপ্রধান উৎস বলা হয়। আইনসভা যুগের চাহিদা অনুযায়ী মানুষের জন্য নতুন নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন কিংবা বাতিল করে। এরপরে আছে আমাদের স্বাধীনতা ধারণা। ল্যাটিন শব্দ লাইবার থেকে ইংরেজি লিবার্টি শব্দটি এসেছে, যার অর্থ স্বাধীনতা। শাব্দিক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় যা খুশি তাই করার ক্ষমতা। স্বাধীনতা হচ্ছে নিজের কাজ নিজের মতো করে করা, যেখানে কেউ কোনো বাধা সৃষ্টি করবে না। কিন্তু পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা শব্দটি একটু অন্য অর্থে ব্যবহার করা হয়। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে অপরের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছামতো কাজ করা অধিকারকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানী সিলির মতে লিবার্টি ইজ দ্য অপোজিট অফ ওভার গভর্নমেন্ট। অতি শাসনের বিপরীত অবস্থা হলো স্বাধীনতা। স্বাধীনতার শ্রেণী বিভাগ, আর স্বাধীনতা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এখানে তোমাদের ইচ্ছা মতো 5টা 6টা শ্রেণী দিলেই চলবে, তো তোমরা দিয়ে দিবে। আমরা এখানে অনেকগুলো শ্রেণী নিয়ে আলোচনা করেছি। ব্যক্তিগত স্বাধীনতা বলতে সেই স্বাধীনতাকে বোঝায় যা ব্যক্তির নিজস্ব কাজেও আচরণকে প্রভাবিত করে, অন্যের উপরও কোনোরূপ প্রভাব বিস্তার করে না। সামাজিক স্বাধীনতা সমাজে বসবাস করতে মানুষের যে সামাজিক স্বাধীনতা সমাজ নিশ্চিত করে তাকে সামাজিক স্বাধীনতা বলে। রাজনৈতিক স্বাধীনতা রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করার জন্য রাজনৈতিক স্বাধীনতা বলে। এরপরে আমরা দেখব অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক জীবনে মানুষের স্বাধীন থাকার অধিকার হলো অর্থনৈতিক স্বাধীনতা। অন্নবস্ত্র, চিকিৎসা, কর্মসংস্থান ব্যবস্থা ইত্যাদি অর্থনৈতিক স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা মানুষের সব ধরনের স্বাধীনতার ভিত্তি। জাতি বা দেশ পরাধীন থাকলে নাগরিকগণ তাদের আইনগত অধিকার লাভ করতে পারে না। জাতীয় স্বাধীনতা বলতে মূলত বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকাকেই বোঝানো হয়। অর্থাৎ আমাদের দেশে অন্য কোনো দেশের আক্রমণ না করবে, অন্য দেশের আইন চলবে না, আমাদের নিজস্ব দেশের আইন চলবে, এটাই হচ্ছে জাতীয় স্বাধীনতা। প্রাকৃতিক স্বাধীনতা মানব সভ্যতার শুরু থেকে যখন কোনো সামাজিক আইন ছিল না, প্রাকৃতিক রাজ্যের মানুষের যে অবাধ স্বাধীনতা ভোগ করত বলে ধারণা করা হয় তাকে প্রাকৃতিক স্বাধীনতা বলে। আইনগত স্বাধীনতা রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং অন্যান্য মাধ্যমে যেসব অধিকারকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে তাকে আইনগত স্বাধীনতা বলে। জরুরি অবস্থা ছাড়া রাষ্ট্র কর্তৃক এসব অধিকারকে সংরক্ষণ করা হয়, যেমন রাষ্ট্র কর্তৃক ঘোষিত মৌলিক অধিকারসমূহ। সাম্যের অধিকার। পরিণতি সাম্যের অর্থ হচ্ছে সুযোগ সুবিধাদির দিয়ে সমতা জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে। অধ্যাপক লাক্সির মতে সাম্য অর্থ বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি, যথার্থ ও যথেষ্ট সুযোগ সুবিধার সৃষ্টি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সম্পদ ও দ্রব্যের সমানভাবে বন্টন। সাম্যের প্রকারভেদ। সাম্য মূলত একটি বৃহত্তর খণ্ড প্রত্যয়। মানুষের ব্যক্তিত্বের পূর্ণতার জন্য বিভিন্নভাবে সাম্যকে ব্যাখ্যা করা যায়, যেমন সামাজিক সাম্য, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র কিংবা নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের সমান সামাজিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হলো সামাজিক সাম্য। রাজনৈতিক সাম্য। রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে সবারই সমান সুযোগ সুবিধা লাভ করাকে রাজনৈতিক সাম্য বলে। অর্থনৈতিক সাম্য বলতে দক্ষতা ও যোগ্যতার অনুসারে আয় ও জনসম্পদে নাগরিকদের সুযোগ সুবিধা লাভের সমতাকে বোঝায়। ব্যক্তিগত সাম্য। রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রতিটি ব্যক্তি নাগরিক অধিকার ও স্বাধীনতা সমানভাবে ভোগ করার অধিকারকে ব্যক্তিগত সাম্য বলে। আইনগত সাম্য বলতে আইনের চোখে সবাই সমান, এই সাম্যটাই হচ্ছে আইনগত সাম্য। স্বাভাবিক সাম্য। জন্মগতভাবে প্রত্যেক মানুষ সমান, মানুষের কোনো প্রভাব নেই, এটাই হচ্ছে স্বাভাবিক সাম্য। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সবার জন্য সুযোগের সমতা নিশ্চিত করা হলো শিক্ষা ও সাংস্কৃতিক সাম্য। আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্য। সকল জাতির সমান মর্যাদা। বৈজ্ঞানিক আবিষ্কার থেকে সবার সুযোগ লাভের অধিকার। বল পরিহার ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মুক্ত থাকার অধিকার হলো আন্তর্জাতিক সাম্য। এরপরে আছে লাস্ট টপিক, সেটা হচ্ছে আইন স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক। আইন স্বাধীনতা ও সাম্যের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক রয়েছে। যেহেতু এখানে 3টি জিনিস, তাই ত্রিমাত্রিক সম্পর্ক। এদের মধ্যে সম্পর্কটি অনেকটা সামগ্রিক। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। আইন না থাকলে স্বাধীনতা থাকতে পারে না। আইনের নিয়ন্ত্রণ আছে বলে স্বাধীনতার স্বাদ উপভোগ করা যায়। আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে, আইন সাম্যকেও সার্থক করে তোলে। আইন প্রয়োগের মাধ্যমে অসাম্যকে দূর করা যায়। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অসামান্য দূর
অসাম্য দূর করতে আইনই মানুষকে সহায়তা করে আসছে যুগ যুগ ধরে। ভারতের আইন করে সতীদাহ প্রথা দূর করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায় হলো আইনের মাধ্যমে বর্ণবাদ নিষিদ্ধ করা। অন্যদিকে যেটা নেলসন ম্যান্ডেলা করেছিল, বর্ণবাদ নিষিদ্ধ। অন্যদিকে সাম্য ও স্বাধীনতার একটি অন্যটি ছাড়া অচল। সাম্য ও স্বাধীনতা একটি অন্যটি ছাড়া অচল। সাম্য নিশ্চিত করার জন্য স্বাধীনতা প্রয়োজন। স্বাধীনতার শর্ত পূরণ না করা হলে সাম্য কেবল মরীচিকায় থেকে যায়। আবার স্বাধীনতাকে ভোগ করতে চাইলে সাম্য প্রতিষ্ঠা করা এর পূর্ব শর্ত। তা না হলে দুর্বলের সাম্য সবলের সুবিধার হাতিয়ারে রূপান্তরিত হয়। সাম্য উঁচু নিচুর পার্থক্য দূর করে আর স্বাধীনতার সমাজের সুযোগ সুবিধাগুলোকে সবার ভোগ করার অধিকার দান করে। কোল এজন্যই বলেন, অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। আইন, স্বাধীনতা ও সাম্য এত ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত যে এর একটিকে বাদ দিয়ে অপরটিকে কল্পনা করা যায় না। লাস্কি বলেন, আইনের দ্বারা রাষ্ট্র যত বেশি সমতা বিধান করবে, স্বাধীনতার উপভোগ তত বেশি নিশ্চিত হবে। আইন না থাকলে সাম্য থাকে না, সাম্য না থাকলে স্বাধীনতা থাকতে পারে না। আইন, সাম্য ও স্বাধীনতা সম্মিলিত প্রয়াসই নিশ্চিত করতে পারে আইনের শাসন এবং সত্যিকারের সুশাসন। এদের সম্পর্ক পরস্পরের পরিপূরক ও সম্পূরক। তো আশা করি তোমাদের এই ভিডিওটি দেখতে কোনো সমস্যা হয়নি। আর বানানের অনেক প্রবলেম আছে মাঝে মাঝে দুই একটি, এবং সেগুলো আমি বলে দিয়েছি, সেই অনুযায়ী তোমরা লিখবে। আর খাতায় কীভাবে লিখবে, এখন খাতাটা আমি পুরোপুরি তোমাদের দেখাই দিচ্ছি। এটি হচ্ছে আমাদের পেজ, এই পেজ হচ্ছে লাস্ট পেজ। প্রথম পেজ থেকে একটু দেখিয়ে দিই। ভিডিওটা যদি তোমাদের একটু হলেও উপকার করে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দিও, যাতে তারাও দেখে উপকৃত হয়। এইভাবে ফার্স্ট পেজ লেখা শুরু করবে। তারপর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ। আর অবশ্যই এটা এক পৃষ্ঠে লিখবে, অপর পৃষ্ঠে লেখা যাবে না। তো এটা হচ্ছে আমাদের থার্ড পেজ। এরপরে হচ্ছে আমাদের ফোর্থ। তো এইভাবে ধারাবাহিকভাবে সুন্দর করে লিখে দিবে, তাহলে তোমাদের যে খাতাগুলো খুব সুন্দর হবে। আর লেখাগুলো সমান রাখবে, যাতে প্রত্যেকটার গ্যাপ যাতে সমান থাকে। তো এইভাবে লিখে দিলেই তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট। আর পরীক্ষা দিতে গেলেও এইভাবেই লিখবে, তাহলে খাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো পরীক্ষার খাতায় আবার চারদিকে বর্ডার দেওয়ার দরকার নেই, এটা অ্যাসাইনমেন্টের জন্যই শুধু। তো এই হচ্ছে আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক। তো ভিডিওটা শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।